এই সরকারের 1 বছর পূর্তি উপলক্ষেই এই চুপ্পুকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন। নানা নাটকীয়তার পর অবশেষে পদত্যাগপত্র পাঠালেন প্রেসিডেন্টের পদত্যাগ করার নজির দেশটির ইতিহাসে এই প্রথম। নানা নাটকীয়তার পর প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। এছাড়া তার পদত্যাগের বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আবার এক ঢিলে দুই পাখি, যে শাহাবুদ্দিন চুপ্পুর উপরে যেহেতু ভরসা নেই বর্তমান সরকারের, বিএনপির আপত্তি আছে, অন্যান্যদের আপত্তি আছে, সুতরাং তাকে সরানো মানে এক ঢিলে দুই পাখি মারার মতন কাজ সিদ্ধ করা। সব ধরনের সমস্যার সমাধান হবে। আর এই শাহাবুদ্দিন চুপ্পুকে বের করার জন্য একটি উপায়, সেই উপায়টি হলো সেই প্রস্তাবটার পক্ষে আমি কাজ করেছি, এই প্রস্তাবটার পক্ষে আমেরিকা কাজ করেছে, ইউকে কাজ করেছে, ইউরোপ কাজ করেছে, অস্ট্রেলিয়া কাজ করেছে, জাপান কাজ করেছে, চায়না কাজ করেছে। অবশ্যই চমকে ওঠার মতন একটি সংবাদ, হঠাৎ করে যে কেউ চমকে উঠতে পারেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিন শেষ, এটা হচ্ছে জনগণের জন্য আরেকটি সুখবর। আল্লাহ যা করে ভালোর জন্য করে ভাই, বলি সবসময় বলি, সামনে বিশাল ফাইট তো ভাই, বিশাল ফাইট। রাজনীতি শিখাই দিবে স্যারে, আপনাদেরকে রাজনীতি শিখাই দিবে, সব কিছু কন্ট্রোলে ভাই। শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলাম, আখতার হোসেন, এনসিপি, ছাত্র জনতা, তারাই ইতিহাসে আসল হিরো হতে যাচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে ভাইরাল নিউজ, সবচাইতে মুখরোচক আলোচনা, সবচাইতে আলোচিত সমালোচিত খবর, এর যে বড় প্রসঙ্গ যেটা, সেটা তো আপনারা একদম অ্যাভয়েড করে যাচ্ছেন কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করলে সব ধরনের সমস্যার সমাধান হবে। আর এই শাহাবুদ্দিন চুপ্পুকে বের করার জন্য একটি উপায়, সেই উপায়টি হলো বেগম খালেদা জিয়ার মতন একজন সিনিয়র ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে কারো কোনো আপত্তি থাকবে না। আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই কথার সাথে একমত হওয়ার আগে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে গত পরশুদিন যে একটি মহাসমাবেশ করেছে বাংলাদেশের ইসলামিক দলগুলা মিলে, এটা স্পেশালি আয়োজন করেছিলেন চরমুনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ থেকে জামাত যে দাবিগুলা করেছে, চরমুনাই যে দাবিগুলা করেছে, সেই দাবিগুলা নিয়ে কিন্তু এখন আলোচনার জ্বর চলছে। এই আলোচনার জ্বরের মাঝখান দিয়ে বিএনপিকে একবারে এককভাবে প্রেসিডেন্ট দিয়ে দিলে, বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট দিয়ে দিলে জামাত, চরমুনাই, এনসিপি, আরো যারা রাজনৈতিক দল আছে ইসলামিক দলগুলা সহ, তারা কতটুকু বেগম খালেদা জিয়াকে সরাসরি রাষ্ট্রপতি হিসাবে মানতে রাজি হবে, এই বিষয়টা কিন্তু এখন আলোচনার বিষয়। প্রথমত প্রস্তাবটা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে জাতীয় সরকার করতে হবে, জাতীয় সরকারে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, ইসলামী আন্দোলন থাকবে, বাংলাদেশের বাকি সব কয়টা রাজনৈতিক দল থাকবে এবং সুশীল সমাজও থাকবে। আর সব দলের লোকেরা মিলে জাতীয় সরকার দেশ পরিচালনা করবে। চুপ্পুর জায়গায় চলে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রেসিডেন্ট হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান লন্ডন থেকে গিয়ে প্রধান উপদেষ্টা হবে, জামাতের আমির ডেপুটি প্রধান উপদেষ্টা হবে। প্রধান উপদেষ্টা এবং সহকারী প্রধান উপদেষ্টা দুইজন থাকবে। উপপ্রধান উপদেষ্টা, যেটাকে আমরা বাংলায় বলি উপপ্রধানমন্ত্রী, এই উপপ্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী নামের পরিবর্তনে কোনো সমস্যা নাই। আমরা যেটাকে এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছি, প্রধান উপদেষ্টা বলছি, তাকে প্রধানমন্ত্রী বললেও কোনো সমস্যা নাই। এই কাজটার ভিতরে বিএনপি রাজি না হওয়ার কারণে এই পর্যন্ত এটার সমাধান হয় নাই। তো বিএনপির কারণে যদি জাতীয় সরকার না হয়ে থাকে, আজকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা থেকে যদি রাষ্ট্র পরিচালনা করে, এখন আবার অন্য দলগুলা যে বিএনপিকে রাষ্ট্রপতি সরাসরি দিয়ে দেওয়া মেনে নিবে কিনা। বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার আত্মবিশ্বাস আসছে যে উনি একজন মায়ের সমান সম্মানিত নারী, উনি প্রধান উপদেষ্টা নাকি রাষ্ট্রপতি হবেন এতে আমার আপত্তি করার কোনো বিষয় না। কিন্তু বাংলাদেশের সবগুলা রাজনৈতিক দল গত পরশুদিন যেই জাতীয় সমাবেশটা করেছে, সেই সমাবেশ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সকল ইসলামিক দল এক ব্যালটে এক ভোটে চলে এসেছে। এখন ইসলামী দলগুলা বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করলে
নির্বাচনে বেগম খালেদা জিয়ার কোনো প্রভাব আসবে কিনা, আর সেই প্রভাবে বিএনপি নির্বাচিত হবে কিনা, সেই কারণে অন্য দলগুলা বেগম খালেদা জিয়াকে সরাসরি রাষ্ট্রপতি মানবে কিনা, এটা আমার সন্দেহ। আমার সন্দেহটার সাথে অনেকেই লেখছেন, তবে আপনারা আপনাদের মতামত স্বাধীনভাবে লিখবেন। এর আগেরটার পক্ষে আমি ছিলাম, কারণ ওখানে প্রেসিডেন্ট হয়ে যেতেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তারেক রহমান সাহেব ডাইরেক্ট বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হতেন, জামাতের আমির মানে উপপ্রধানমন্ত্রী হতেন। যুদ্ধে কিন্তু ভাগ ভাই ভাগ আছে, কিন্তু ভাই ফাইট দিবার জন্য সামনে বিশাল ফাইট তো ভাই, বিশাল ফাইট। এই ফাইট আবার ওই মনে করেন না যে ব্রাহ্মণবাড়িয়ার মতো টাটা নিয়া বল্লম নিয়া হাতে, ওইটা না ভাই, ব্রেনের ফাইট, ব্রেনের ফাইট, রাজনৈতিক খেলা ভাই, রাজনৈতিক খেলা। রাজনীতি শিখাই দিবে স্যারে, আপনাদেরকে রাজনীতি শিখাই দিবে, সব কিছু কন্ট্রোলে ভাই। ওই যে লন্ডন বৈঠকের পর আমরা বলতেছি না, আয় হায় মিলা গেল, আবার দেখেন এই যে ইসলামিক দলগুলা সবাই অভিমান করলো, কেন ওনারা মিললো, কেন কথা বললো, কেন যুক্ত বিবৃতি দিল, খুব মাইন্ড করছে। সব নাটক, সব নাটক। কেন নাটক দেখেন, শেষ পর্যন্ত কি জয় হইল? আগে যে সংস্কার নিয়ে দুর্বল কথা হইতো, আস্তে আস্তে কথা হইতো, শক্ত কোনো কথা পাইতাম না, একদল হ্যাঁ বললে আরেক দল না বলতো। লন্ডন বৈঠকের পর একটা সিদ্ধান্ত তো হয়েই গেছে, সংস্কার হইতে হবে, এবং নির্বাচন কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা চলে আসছে। এখন আলোচনার ভার কোন দিকে, জনগণ চায় কোনটা, এটা তো আমরা এই সোশ্যাল মিডিয়া থেকেই দেখতে পাচ্ছি, সবাই কিন্তু বুঝতে পারতেছেন। দেখেন চরমনায় পীর সাহেব যাওয়ার পর এই 1 তারিখ থেকে এনসিপি মাঠে নেমে গেল, 64টা জেলায় ওনারা ঘুরবে, শহীদদের বাড়িতে যাবে, আহত হয়েছে যারা তাদের বাড়িতে যাবে, ওনাদের মা বাবার সাথে কথা বলবে, কবরস্থান জিয়ারত করবে, এইভাবে 64টা জেলায় ওনারা ওনাদের মনের কথাটা বলবে। মানুষের কাছে ওনারা যদি ওনার মনের কথা বুঝাইতে পারে ভাই, গ্রহণযোগ্যতা পাবে না কেন? কি দোষ তাদের? তারা রক্ত দিছে তো ভাই, তারা জীবিত শহীদ ভাই। 5ই আগস্টের ওই ঘটনা যদি না ঘটতো, উনি যদি না চলে যাইতো, আজকে এরা পৃথিবীতে থাকতো না। আমি কথা বলতে পারতাম না। অন্য কেউ কি কথা বলতো না ভাই। স্বাধীনতা তো পাইছি। 5ই আগস্টের পরে তো একটা পরিবর্তন আসছে, আর এই পরিবর্তন কি হঠাৎ করে চলে আসছে, হুট করে চলে আইছে? নো, একদম না, পরিকল্পিত এটা ভাই। ওই যে বলছিল না মাস্টার মাইন্ড, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে পরিচয় করাইছে একজনকে মাস্টার মাইন্ড। এমনি উনি পোলাপান, কিন্তু ওইটা আবেগে বইলা ফেলাইছে, উনি পরে বুঝতে পারছে বলাটা ঠিক হয় নাই, এই কথাটা রিপিট করে নাই। অথচ ওনার প্রত্যেকটা বক্তব্য কিন্তু উনি বারবার রিপিট করে, ওই মাস্টার মাইন্ড নিয়ে আর কথা বলে নাই। মাস্টার মাইন্ডকে পিছনে নিয়ে গেছে, মাঝখানে মাস্টার মাইন্ডের মাথার মধ্যে বোতল মাইরা অনেক ঘটনা ঘটছে, সব কিন্তু বিচ্ছিন্ন ঘটনা, সব কিন্তু মাইন্ড ডাইভার্ট করা। মেন গেম যেটা খেলা ফেলাইছে এই লন্ডনে যে জাদু পড়াটা দিয়ে দিছে ভাই, যা কিছু বুঝাই দিছে, এতে একটা জিনিস আপনি কনফার্ম থাকেন, ওই যে নগর ভবনে যা হয়েছে সেটা আবার রিপিট হবে। ওনারা কোনো দাবি আদায় করতে পারবে না, কারণ ওই যে আবার আসি, ওই চরমনায় মহাসমাবেশ আপনারা তো দেখছেন। এরপরে জুলাইয়ের 1 তারিখ থেকে এনসিপির কর্মকাণ্ডের কথা বললাম, এরপরে আসতেছে জামাতে ইসলাম, মেইন এই মাসেরই 19 তারিখে। আরে ভাই, এটা কেমন যুদ্ধ জানেন? মাইন্ড গেমের যুদ্ধ তো। ওই যে দেখেন না, ইরানে প্রথম মিসাইল গুলা কি মারছিল, পুরনো, আজ থেকে 20 বছর 25 বছর আগে বানানো মিসাইল গুলা মারছে, পরে মারছে লেটেস্ট, যেটা পৃথিবীর কারো কাছে নাই, এমন ফর্মুলা বানাইছে কারো কাছেই নাই। তেমনি দেখেন একটার পর একটা গ্রেট ওয়ালের মতো, চীনের গ্রেট ওয়ালের মতো চলে আসতেছে 19 তারিখের পরে আরো বিশাল ভাবে আসবে ভাই। অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম, ওনাদের দাবি তো রয়েই গেছে। শাপলা চত্বরে যেভাবে ওনাদের রক্ত ধোয়া হয়েছে, সকালবেলা ভোর রাত্রে যেভাবে অন্ধকারে ওয়াইফাই বন্ধ কইরা সমস্ত মিডিয়াকে সরাই দিয়া যে ঘটনা ঘটাইছে, সেটার বিচার কি ওনারা চাইবে না? ওই বিচার তো ওনারা চাইছে, এই সরকারকে ওনারা এখান থেকে যেতে দিবে না বিচার না কইরা। সেই সমাবেশও আপনারা দেখবেন, এই যে একটার পর একটা আসতেছে, এখানেই কি শেষ? নো, এখানেই শেষ না। আপনারা শুনছেন না শিবির দ্বারা পরিচালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান, এমন কোনো কথা শুনেন নাই? আরে হাসিনা আপা নিজেই তো বলছে শিবির আর জামাত এই কাণ্ড ঘটাইছে, এরাই জঙ্গি। ওরা জঙ্গি বলুক, সেই শিবির কিন্তু রিজার্ভ ফোর্স, হ্যাঁ, রিজার্ভ সোলজার, কিন্তু একদম নীরব। কোনো আলোচনায় আছে? ওই যে আমরা রোজার সময় দেখছিলাম প্রতিদিন লাখ লাখ টাকার ইফতারি করায়, তারপর আর কোনো নিউজে আছে? চুপচাপ, লেখাপড়ায় মন, আর ভিতরে যে কাজগুলা করার সেটা করে যাচ্ছে। কোন কাজ বুঝছেন? এই সোশ্যাল মিডিয়া টোটালটাই
ওনাদের দখলে, ওনাদের কাজ ওনারা করে যাচ্ছেন। আবার সোশ্যাল মিডিয়াতে অনেক নোংরা সাইট আছে, সেগুলা না, কিন্তু এই নোংরা সাইটগুলা কারা করতেছে এটা আপনারা বুঝা নেন। দেখেন গত 9-10 মাসের ঘটনা একটুখানি আপনারা কল্পনা করেন। মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবকে সরাইতে চাইলো, কারা না বললো? সরাইতে পারলো না। কেন না বললেন? কি কারণে না বললেন? যদি আপনি জুলাই গণ অভ্যুত্থানকে মেনে নেন, না করলেন কেন? আজকে যদি ওনাদেরকে প্রশ্ন করেন কোনো উত্তর দিবে না। দেখছেন খেলা কোথায়? হ্যাঁ ভাই, डॉक्टर मोहम्मद इनुस सर के যারা ভুল বুঝছেন, ভুল বুঝবেন না। जीतने के लिए कभी कभी हारना होता है, हार के जो जीतता है उसके ही बोलता है बाजीगर। আমার হিন্দিটা হয় নাই, বাজিগর ছবি ওই যে শাহরুখ খানের, মানে জিতার জন্য কখনো কখনো হারতে হয়। হ্যাঁ, এটা মনে রাখবেন, খেলা চলছে। ওই যে বললাম শিবির চুপচাপ আছে, এখানে আবার চিন্তা করেন এখানেই শেষ না, ইসলামিক দল আরো আছে। আগে ইসলামিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা গেছে, উনি একরকম কথা বললে উনি আরেক রকম কথা বলতো। এইটা কিন্তু এখন নাই, একেবারে এক জায়গায় চলে আসছে, একটা প্ল্যাটফর্মে চলে আসছে, এবং উনাদের মঞ্চে বিএনপিকে ডাকা হয় নাই। তার মানে সরাসরি ঘোষণা দেওয়া, এই ভাই আপনার সাথে নাই, আপনার কথাবার্তা আমার পছন্দ না, আমাদের কথাবার্তা মাইনে নিতে হবে সরকারকে, কারণ আমাদের সঙ্গে তারাই আছে যারা জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিছে। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে ভাইরাল নিউজ, সবচাইতে মুখরোচক আলোচনা, সবচাইতে আলোচিত সমালোচিত খবর, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার টার্কি থেকে মরক্কো যাওয়ার পথে টার্কিশ এয়ারলাইন্সের ব্যাগেজ চেক আপে একটি ম্যাগাজিন পাওয়া গেছে। এটা কিসের ম্যাগাজিন আমরা জানি না, এটা পিস্তলের ম্যাগাজিন না অন্য কিছুর ম্যাগাজিন, সেটা কেউই এখনও স্পষ্টত করে বলতে পারেননি। এমনও খবর আসছে যে এই খবরটা যখন গণমাধ্যমে দেওয়া হয়েছিল, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ক্ষমতা বলে সেই খবরটাকে চাপা দেওয়ার জন্য সমস্ত সংবাদ মাধ্যমকে বারণ করে দিয়ে খবরটা নাকি চাপা দিয়ে ফেলেছে, কিন্তু খবরটা চাপা পড়েনি। খবরটা হয়তো বা কোনো টেলিভিশনের সংবাদ মাধ্যম ফলাওভাবে প্রচার করেনি, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে শত্রুপক্ষ আছে বা সরকারের যারা শত্রুপক্ষ আছেন, তারা সেটাকে নিয়ে বেশ কসলাচ্ছেন। এটা কসলাইতে ভাই একদম তিতা বানায় ফেলাইছে না। আমি সেই ব্যাপারে কিছু বলবো না, কারণ কি একটা ম্যাগাজিন নিয়ে কোথাও ফ্লাই করা এটা অন্যায়। এখন অনেকেই প্রশ্ন তুলতেছেন এটা কিসের ম্যাগাজিন, অনেকে প্রশ্ন তুলছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম যে উনি লাইসেন্স পেলো কী করে, ওনার বয়স কত, উনি ট্যাক্স দিয়েছেন কিনা। বাইরে সেই প্রসঙ্গগুলো তো আলাদা। উনি লাইসেন্স পেয়েছেন কী করে, ট্যাক্স দিয়েছেন কিনা, ওনাকে লাইসেন্স কে দিল, উনি কোন ক্ষমতা বলে পেয়েছেন, সেটা আমরা বুঝি। বাংলাদেশে একজন মন্ত্রী পর্যায়ের লোকের লাইসেন্স পাওয়া কোনো ফ্যাক্টর না। আপনারা সেই আলোচনাগুলোকে কেন বারবার পাবলিকের কাছে আনছেন যে উনি ট্যাক্স দেয় কিনা, ওনার লাইসেন্স আছে কিনা, লাইসেন্স পেলো কী করে, ওনার বয়স আছে কিনা, এর যে বড় প্রসঙ্গ যেটা, সেটা তো আপনারা একদম মানে অ্যাভয়েড করে যাচ্ছেন কেন? আপনারা একবার ভাবেন তো, এই যে লাইসেন্স কী করে পেলো, লাইসেন্স কে দিল, ট্যাক্স দেয় কিনা, ওনার সেই ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে কিনা, সেই প্রসঙ্গগুলো তো পরবর্তীতে আমরা জানতে পারবো। কিন্তু কি হতো সেটা কি একবার কেউ ভেবেছেন? এই যে ওনার কাছে হয়তো পিস্তলের নয়তো কোনো কিছুর একটা ম্যাগাজিন পাওয়া গেছে, ম্যাগাজিন মানে যেটার মধ্যে গুলি থাকে, কিন্তু পিস্তল বা কোনো আর্মস পাওয়া যায়নি, তাই না? তো উনি যাচ্ছেন কোথাও। এখন মূল প্রশ্ন হলো, আমি তাকে সাপোর্ট করে বলছি এটা একটা ঘোরতর অন্যায় যদি তার কাছে লাইসেন্সবিহীন কোনো রকম অস্ত্রের ম্যাগাজিন থেকে থাকে, এটা অবশ্যই অন্যায়, সেটা সরকার দেখবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে উনি কি ঘোড়ার ছাড়া লাগাম নিয়ে যাচ্ছেন? মানে আপনি লাগাম নিয়ে যাচ্ছেন কোথায়, ঘোড়ার কোনো খবর নাই, মানে ঘোড়া তো লাগবে, তারপর আপনি ঘোড়ার লাগাম লাগাবেন, তারপরে ঘোড়াতে চড়বেন। ওনার কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না, অস্ত্রের ম্যাগাজিন ছিল। অবভিয়াসলি এটা সুখকর সংবাদ নয়, সে একটা অস্ত্রের ম্যাগাজিন নিয়ে এসে টিকেতে মানে টার্কিশ এয়ারলাইন্সে ফ্লাই করছে ভায়া ইস্তাম্বুল টু মরক্কো। এখন এই যে উনি যাচ্ছিলেন, হ্যাঁ, ওনার বিচার আপনারা পরে করেন যে ওনার লাইসেন্স আছে কিনা, উনি ট্যাক্স দিয়েছেন কিনা। আমি এটাকে কখনোই সাপোর্ট করবো না। যদি তার লাইসেন্স থেকে থাকে লিগালি, তাহলে সে ওকে। বাট এই ম্যাগাজিনটা আসলো এখন, ওখানে যদি কোনো কারণে স্ক্যানিংয়ে না দিয়ে মন্ত্রী মনে করে কোনো ডিউটি অফিসার তাকে স্ক্যানিংটাকে বাইপাস করে ছেড়ে দিত, আর উনি যদি বিমানে উঠে যেত, মানে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে উঠে যেত, উনি গিয়ে নামতো ইস্তাম্বুলে নামার পর ওনার ট্রানজিট, কতক্ষণ ছিল ট্রানজিট আমি জানি না। বাংলাদেশ থেকে ফ্লাইটটা যখন নামার পর উনি যখন ক্রস করবেন, মানে ট্রানজিটে ঢুকবেন, তখন ওনার একটা চেক আপ আছে, সেটা হলো তার এই বডি স্ক্যানিং অ্যান্ড তার লাগেজ স্ক্যানিং, ওখানে কিন্তু সেটা ধরা পড়তো। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।